দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বন্ধ হচ্ছে না ব্যাংক জালিয়াতির ঘটনা। নজরদারি বাড়ানোর পাশাপাশি লোকবল নিয়োগের সংস্কার জরুরি, অভিমত সাবেক ব্যাংকারদের। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 15 বিশিষ্ট ব্যক্তি ও নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোগান্তি এড়িয়ে যথাসময়ে শেষ করতে মধ্যরাতেও চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। চলতি মাসের শেষ সপ্তাহেই উদ্বোধন হবে একাংশ। যাত্রীদের টিকিট ঠিকমতো চেক না করায় প্রতি মাসে রেলের লোকসান প্রায় 200 কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। এবং ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। বিস্ফোরণে আহত 61 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। আর্থিক খাতে একের পর এক অর্থ লোপাটের ঘটনায় প্রশ্ন উঠেছে ব্যাংকিং খাতের নিরাপত্তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, হলমার্ক কিংবা বিসমিল্লা গ্রুপের ব্যাংক জালিয়াতির মতো বিভিন্ন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বেড়েই চলেছে এ ধরনের অপকর্ম। এমন ঘটনা প্রতিরোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাতে নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার জরুরি বলে মনে করেন সাবেক ব্যাংকাররা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। মিথ্যা তথ্য ব্যবহার করে ব্যাংক হিসাব খুলে অর্থ লোপাট থেকে শুরু করে গ্রাহকের গোপন তথ্য হাতিয়ে নিয়ে এটিএম কার্ড জালিয়াতি, দেশের আর্থিক খাতে একের পর এক ঘটছে এমন সব অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাকের রহস্যের জট খোলার আগেই প্রকাশিত হল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের আরও একটি প্রতারণার ঘটনায় কোটি টাকা লোপাটের তথ্য। আর এসব ঘটনায় প্রতিবারই উঠে এসেছে ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার খবর। তাই ব্যাংকারদের কর্মক্ষেত্রে নৈতিকতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি দায়ী করা হচ্ছে ব্যাংক ব্যবস্থায় প্রতারণা ঠেকানোর পদ্ধতি ও অবকাঠামো নিয়ে। বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটেছে, তারপরে জনতা ব্যাংকে ঘটেছে, এই জিনিসগুলি কিন্তু আগে আমরা খুব একটা ভেবে দেখিনি এবং জানা বুঝার বাইরেই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। মানুষ তার কষ্টার্জিত সম্পদ আমাদের কাছে এফডিআর ডিপোজিট রাখে, এখানে এই জিনিসটি কাম্য না। সোনালী ব্যাংকে যখন হলমার্কের ঘটনা হয়, বিশ্ব ব্যাংকের পর্যালোচনা কিন্তু উঠে এসেছে দুর্বল এমআইএস। কেন জানতে পারলো না কেউ কোন ব্যাংকে লোন বাড়ছে, কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে ফেলছে। লিডারশিপে যারা আছে তাদের মাঝেও কিন্তু জবাবদিহিতার অভাব আছে, ইভেন সততার অভাব আছে। দুর্বল অবকাঠামো আর বিচারের দীর্ঘসূত্রিতা বা বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলেও মন্তব্য বিশ্লেষকদের। যারা দোষী তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। আমরা আইনের ফাঁক ফোকর দিয়ে লোকে বেরিয়ে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের রিনিউয়ালের জন্য গ্রাহকরা চেষ্টা করছে। এগুলো তো উত্তর দিয়ে দিবে আপনাকে, যে দেশে কেন্দ্রীয় ব্যাংকে এই ধরনের ব্রিচ অফ কমান্ড হতে পারে, ব্রিচ অফ কন্ট্রোল হতে পারে। আই এম নট এট অল সারপ্রাইজড। নৈতিকতাটা কিন্তু আমরা অনেক জায়গাগুলিতে দিচ্ছি। শিশু হত্যা করা হলো, পুলিশের মধ্যে ছিনতাই ডাকাতির মতো ঘটনা দেখছি, শিক্ষকরা নকলে সাহায্য করছে, দুই একজন খারাপ কাজ করছে, এদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। এ থেকে উত্তরণে ব্যাংক জালিয়াতির অভিযোগে অভিযুক্তদের বিচার দ্রুত সমাপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যাংকিং খাত গড়ার পরামর্শ দিলেন বিশ্লেষকরা। আর তা করা না হলে ভবিষ্যতে আরও বড় জালিয়াতির আশঙ্কা করছেন তারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম ওং আগামী সপ্তাহে নিজের বক্তব্য উপস্থাপন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার ফিলিপিন্সের সংবাদ মাধ্যম এবিএস-সিবিএনকে কিম ওং এর আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ জানান, অভিযোগ মেনে না নিয়ে সিনেটের সেশনে সবার সামনে নিজের বক্তব্য উপস্থাপন করবেন কিম ওং। আগামী 29 মার্চ সিনেটের শুনানিতে কিম ওং উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। গেল সপ্তাহে সিনেটের শুনানিতে কিম ওং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফিলিপিন্সে পাচারের অভিযোগ ওঠে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 15 বিশিষ্ট ব্যক্তি ও নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী মরহুম মৌলভী আসমত আলী খান এবং বস্ত্র ও পাটমন্ত্রী মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান হিসেবে নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার দেওয়ার আগে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম ভূঁইয়া পুরস্কার প্রাপ্তদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। পদক প্রদান শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই আমাদের দেশ আরো উন্নত হোক, সমৃদ্ধশালী হোক। জাতিপিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, এখন আমাদের সকলের কর্তব্য এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা, এবং সেই ক্ষেত্রে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আমি আহ্বান জানাই। যে স্বাধীনতা আমরা অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে, কাজে এই স্বাধীনতার সুফল যেন বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছায়, এদেশের মানুষ যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। স্বাধীনতার পর জাতির মাত্র 3.5 বছর হাতে ক্ষমতা পেয়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলেছিলেন, যুদ্ধাপরাধীদের বিচারও শুরু করেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে 75 15 আগস্ট তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। একটি দেশের যদি 19টা কূ হয় আর প্রতিনিয়ত যদি এইভাবে হত্যাকাণ্ড চলে আর অবৈধভাবে ক্ষমতা দখলে পালা চলে, সে দেশ কখনো আর্থসামাজিকভাবে উন্নতি লাভ করতে পারে না। ঢাকা থেকে ময়মনসিংহে ট্রেনের ভাড়া 200 টাকা, তবে টিকিট ছাড়া রেলের চেকার, টিটি বা টিকিট মাস্টারকে মাত্র 50 টাকা ধরিয়ে দিয়েও দিব্যি যাওয়া যায় এ পথে। শুনতে অবাক হলেও দেশের রেলপথে প্রতিদিন শত শত যাত্রী যাওয়া আসা করছেন এ পদ্ধতিতেই। এতে শুধু 1 মাসেই এ খাত থেকে সরকারের লোকসান হচ্ছে প্রায় 200 কোটি টাকা। রেল নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন জেলা থেকে ট্রেন আসা মাত্রই এমনিভাবে হাজারো যাত্রীর দেখা মেলে। ফলে সহজেই অনুমান করা যায় কি পরিমাণ যাত্রী থাকে এক একটি ট্রেনে। সিট পাওয়া তো দূরের কথা, ট্রেনের মধ্যে ঠিকমতো পা রাখারও জায়গা নেই। যাত্রীদের দাবি, আন্তনগর কিংবা লোকাল সব ট্রেনে এমন গাদাগাদি করে গন্তব্যে যেতে হয়। তার মানে দেশের রেলপথে যে যাত্রীর কোনো কমতি নেই তা স্পষ্ট। তাহলে প্রশ্ন আসতেই পারে, এত যাত্রী থাকার পরও কেন প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে? অ্যাটেন্ডেন্ট চট্টগ্রামের থেকে এক একজনের 2-4 জন করে প্যাসেঞ্জার কন্ট্যাক্ট করে নিয়ে আসে। এয়ারপোর্টে এসে ওরা যারা নেমে যায় ওদের কাছ থেকে ওই যে যারা গার্ড আছে গার্ডের কাছ থেকে টিকিট নিয়ে নিয়ে ওদেরকে দেয়। সরকার যাদেরকে দিয়েই ম্যানেজমেন্টটা করছে তাদের মধ্যে কাপলা আছে। অনেক সময় দেখা গেছে যে রিসিট না দিয়েই টাকা নিয়ে যাচ্ছে। এইরকম ভিড় থাকলে পরে কেউ টিকিট কাটে না। কেন টিকিট কাটবো? আমি যদি 10 টাকা দিয়ে যেতে পারি 50 টাকার ভাড়া, আমি কেন টিকিটটা কাটবো? বেশিরভাগ সময় টিকিট পাই না, টিকিট চেক করার কোনো লোক কোনো বগিতে আসে না। পরিসংখ্যানে দেখা যায় ভর্তুকি কমাতে 2012 সালে ক্ষেত্রবিশেষে 50 থেকে 110% ভাড়া বাড়ালেও লোকসান থেকে বের হতে পারেনি রেল বিভাগ। সবশেষ গত অর্থ বছরেও 900 কোটি টাকা লোকসান হয়েছে এ খাত থেকে। বিশেষজ্ঞদের মতে রেলকে লাভজনক করতে শুধু যাত্রী নয়, বাড়াতে হবে পণ্য পরিবহন, উদ্ধার করতে হবে বেহাত হওয়া রেলের জমিও। 22 লক্ষ থেকে 25 লক্ষ কন্টেনারের মধ্যে বেশিরভাগই আসতেছে হলো সড়ক পথে। সবচেয়ে বড় ইনকামটা আসার কথা ছিল কিন্তু এই কন্টেনার পরিবহনের মাধ্যমে। প্রায় 4,500 একর জমি অন্য দখল করে শয়ে কোটির মালিক হচ্ছে। এই মালিকটা কি রেল হতে পারত না? তবে পুরনোদের উপর দোষ চাপিয়ে কর্তৃপক্ষ বলছেন, রেলকে বাঁচাতে এগিয়ে আসতে হবে সাধারণ নাগরিকদেরই। একটা স্টেশনকে প্রোটেকশন দিতে গেলে চারিদিকে বাউন্ডারি ফেন্সিং করে বিরাট একটা খরচের বিষয় আছে। কালচার পরিবর্তন করতে হবে। টিকিট কেটে উঠলে টিটিটিসির আর দৌড়াতে থাকবে না। রেলের আধুনিকায়ন ছাড়া কখনোই একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই রেলে দক্ষ জনবল নিয়োগ দিয়ে সবার আগে এই বিভাগকে দুর্নীতিমুক্ত করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোগান্তি এড়িয়ে ঠিক সময়ে কাজ শেষ করতে মধ্যরাতেও চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। দিন আর রাত এই 2 শিফটে ভাগ হয়ে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। দিনে হালকা কাজ হলেও ফ্লাইওভারের ভারী কাজগুলো হচ্ছে মূলত রাতে। মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্প এলাকা ঘুরে রাতের এই নির্মাণযজ্ঞ নিয়ে রিপোর্ট করেছেন তাফসির বাবু। মধ্যরাতে পুরো শহর যখন ঘুমিয়ে তখনই যেন জেগে ওঠে মগবাজার মৌচাক ফ্লাইওভার এলাকা। রাতের নীরবতা ভেঙে ভারী যন্ত্রপাতির আনাগোনা আর কর্মীদের হাঁকডাকে সরব হয়ে ওঠে এখানকার পরিবেশ।
বড় বড় ট্রাক ও লরিতে করে একের পর এক আনা হয় ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী। তারপর ক্রেন দিয়ে টেনে পিলারের উপর উঠিয়ে শুরু হয় ফ্লাইওভারের সেগমেন্ট জোড়া দেওয়ার কাজ। এ সময় যন্ত্রের সঙ্গে সঙ্গে হাত মেলান নির্মাণ শ্রমিকরাও। ফ্লাইওভারের সাইট ইঞ্জিনিয়ার জানালেন, রাস্তার চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়ম অনুযায়ী রাতের বেলাতেই ভারী কাজগুলো সেরে নিতে হয় তাদের। রাতের বেলা মানুষের যানজটটা কম থাকে, যার ফলে লিফটিং শিফটিং এর কাজগুলো বেশি করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্মাণ কর্মীরা 2 ভাগে ভাগ হয়ে 2 শিফটে কাজ করেন। রাতের শিফট রাত 8টায় শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। রাতের বেলা কাজ করতে হলেও একে স্বাভাবিকভাবেই নিয়েছেন শ্রমিকরা। আমরা রাতের বেলা আসি, একসাথে সবাই কাজ করি। আমাদের রাতের কাজ করে সমস্যা না, আমরা দিনের বেলা সারাদিন ঘুমাই, রাত্রে কাজ করি। প্রকল্প পরিচালক জানিয়েছেন, মধ্যরাতের আগ পর্যন্ত রাস্তায় যানবাহনের আধিক্য থাকায় এবং ভোরের আগেই পুনরায় রাস্তায় যান চলাচল বেড়ে যাওয়ায় রাতের বেলাতেও অল্প সময়েই কাজ সারতে হয় তাদের। 11:30টার পরে এটা মুভ করে আমরা অন স্পট নিয়ে যাই, পরবর্তীতে লঞ্চিং গ্যান্ট্রি দিয়ে ওই ট্রেলার থেকে সরাসরি এই ছাদটা আমরা উপরে জোড়া লাগাই এবং সেটা আবার ধরেন ম্যাক্সিমাম আপ টু 6 or sometimes it is 6:30 we can continue. তিনি জানান, ফ্লাইওভারের তেজগাঁও 7 রাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত প্রায় 2.25 কিলোমিটার অংশের উদ্বোধন হবে চলতি মাসের শেষ সপ্তাহে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বারবার বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ে প্রতিষ্ঠানটির কেউ জড়িত কিনা তদন্ত করবে পুলিশ, জানালেন ডিএমপি কমিশনার। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। অসুস্থতার কারণ দেখে দুর্নীতির 2 মামলায় আজও হাজিরা দিতে যাননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতিতেই এই 2 মামলার কার্যক্রম চলছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ। রঞ্জন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে 31শে মার্চ। আজকে সকালে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কার্য শুরু হয়। তবে গত বুধবার সকালে কিন্তু খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি আজকে উপস্থিত থাকবেন না। এরই অংশ হিসেবে আজকে সকালে 10:30টার দিকে আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কার্য শুরু হয়। এ সময় মূলত আসামি পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের সাক্ষী ও মামলার বাদী হারুনুর রশিদের জেরা করেছেন। পাশাপাশি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব আসামি মনিরুল ইসলামের পক্ষে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে মামলা 1.5 ঘন্টা ব্যাপী বিচার কার্য চলে। বিচার কার্য চলার পরে কিন্তু অন্যান্য দিনের মতো বিচার কার্য শেষ হয়ে যায়। তবে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তবে আজকে তিনি এই বিষয়ে তেমন কোনো কথা বলতে চান নাই। বিএনপি চেয়ারপারসনের আইনজীবী রাজধানীর বকশীবাজারে 3য় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এই শুনানি কার্যক্রম শেষ হয়েছে। তবে আমরা সবশেষ যেটা জেনেছি যে এই 2টি মামলারই একই দিনে দিন ধার্য করা হয়েছে, অর্থাৎ আগামী 31শে মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। তো এই ছিল বকশীবাজার অস্থায়ী আদালত থেকে সবশেষ খবর। রঞ্জন। দর্শক, রাজধানীর বকশীবাজারে অস্থায়ী আদালত থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। তিনি জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। চাঁদপুরের 87টি ইউনিয়ন পরিষদের মধ্যে দ্বিতীয় দফায় 18টিতে ভোট গ্রহণ হবে আগামী 31শে মার্চ। গত 14ই মার্চ প্রতীক বরাদ্দের পর ভোটের জন্য প্রচারণায় মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। ভোটাররাও খুঁজছেন তাদের যোগ্য প্রার্থী। ফারুক আহমদের তথ্য এবং কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে 31 মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জেলা সদরের 12টি এবং হাইমচরের 6টিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা সমর্থন আদায়ে ভোটারদের নানাভাবে আকৃষ্ট করছেন। মাইকিং, বাজারে বাজারে ঘুরে কিংবা ভোটারদের বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। মাদকমুক্ত সমাজ, এলাকার উন্নয়ন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি আদায়ে এবার ভোটাররা সচেতন। আমরা এরকম একজন চেয়ারম্যান চাই যে এলাকায় বা সমাজে কোনো মাদক দ্রব্য কেউ আনতে না পারে বা কেউ অকারজ না করতে পারে, করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। উন্নয়নমূলক কাজ করবে এবং সৎ, দক্ষ, আমরা তাকেই আমাদের সঠিক ভোট
প্রয়োগ করব। যে চেয়ারম্যান নারীদের জন্য কাজ করব, নারী উন্নয়নের কাজ করব, এই ধরনের চেয়ারম্যান আমরা চাই। রাজনৈতিক বিবেচনা আর নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এই ইউনিয়নের 70% ভোটার আমার পক্ষে আছে। যদি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় আমার বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। আমার সরকার ক্ষমতায় আমি আশা রাখি ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য যথেষ্ট উন্নয়নমূলক কাজ করতে পারবো। এদিকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর বিষয়ে সতর্কতার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। আচরণবিধি মানার ব্যাপারে খুব কঠোরভাবে নির্দেশনা দিয়েছি। যদি কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করে সেক্ষেত্রে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। চাঁদপুর সদরের 12টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 45 জন, সাধারণ সদস্য 372, সংরক্ষিত নারী 99 জন। অন্যদিকে হাইমচরের 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 22 জন, সাধারণ সদস্য 155 এবং সংরক্ষিত নারী পদে 54 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, চাঁদপুর। পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় অজ্ঞাতনামা 12 শতাধিক গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতরাতে সাফা মহাবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত আর্মড পুলিশের এসআই সানোয়ার আলী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ব্যালট বাক্স ছিনতাই, গাড়ি ভাঙচুর ও ম্যাজিস্ট্রেটকে কুপিয়ে আহত করা সহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করা হয়। তবে মামলা সংক্রান্ত বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। ভোটকেন্দ্রে পুলিশ ও বিজিবির গুলিতে 6 জন নিহতের ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ভয়ে ঘর থেকে বের হচ্ছে না কেউই। হাটবাজার, চায়ের দোকান সবকিছুই একেবারে ফাঁকা। এছাড়া এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন রয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য। মোটামুটি দেখতে আছি সারাদিন বাইরে নেই, তো রাত্র বাইরে নেই। কারেন্টে কুমে কি জিগেই বয়, হ্যাঁ কি কুমে কি কইবে কেডা, এই ভয়তেই বাড়িতে বাইরে না মানুষ। পুলিশের ভয়তে কেউ ঘর থেকে বাইরে না, কিছু না, পুলিশ গুলি করে ডাইরেক্ট। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে আপনারা আপনাদের নিরাপত্তার স্বার্থেই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে। আপনাদের কোনো ক্ষতি হবে না। কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। সকালে শহরের কান্দিরপাড় পুবালি চত্বরে এ মানববন্ধন হয়। এতে ভিক্টোরিয়া কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা সেনানিবাসের মতো নিরাপদ জায়গায় কিভাবে এ হত্যাকাণ্ড ঘটল তা জানতে চান। সেই সঙ্গে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি হওয়ার দাবি জানান তারা। এর আগে ধর্মপুরে ভিক্টোরিয়া কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুবালি চত্বরে এসে শেষ হয়। পুলিশ খুব দ্রুততার সাথে ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে মামলা হয়েছে, আমরা বিষয়টি তদন্তাধীন আছে। আমাদের উপরে আস্থা রাখতে হবে। সাধারণ মানুষ সহ যারা এই বিষয়টা নিয়ে বিক্ষুব্ধ আছে, আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। বারবার বিকাশের টাকা ছিনতাইয়ের ঘটনা পূর্ব পরিকল্পিত কিনা বা এর সাথে প্রতিষ্ঠানটির কোনো কর্মী জড়িত কিনা তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার এম আসাদুজ্জামান মিয়া। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে ডিএমপিকে একটি অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। অপরাধ দমনে পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি। ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আকরাম হোসেন ডিএমপি কমিশনারকে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। এ সময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনমুখী ও কল্যাণকর কাজে আরও অবদান রাখার কথা জানান তিনি। বিকাশের টাকা ছিনতাই মেনে নেওয়া যাবে না। সুতরাং এটা কেন হচ্ছে, কারা করতেছে, এটা কি সংঘবদ্ধ দল না কর্মচারীদের জোরসাজগ হচ্ছে, অ্যাব্রাপ্টলি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা প্রিপ্ল্যান্ড হতে ঢাকা শহরে এটা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা গভীরভাবে তদন্ত করে দেখছি। আমরা আশা করি দ্রুতই এই ঘটনাগুলো যাতে আর না ঘটে সেই ব্যবস্থা আমরা নিতে পারব। নোয়াখালীতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহতের ঘটনায় প্রধান আসামি সাজুর বাড়িসহ 3 বাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। গতরাতে জেলার মাইজদিতে ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 8টার দিকে প্রতিপক্ষের 15 থেকে 20 জন লোক এসে প্রথমে সাজুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা মামলার অপর আসামি বেলালের বাড়িতে এবং 2টি মোটরসাইকেলে আগুন দেয়।
খবর পেয়ে মাইজদি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগের নেতা সহ 3 জন নিহত হন। আরো থাকছে, দিল্লিতে নারী টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। জাহানারাদের জন্য আনুষ্ঠানিকতা হলেও জয়ের বিকল্প নেই পাকিস্তানের। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে চলছে ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো 2016। মেলায় কৃষিকাজের উপযোগী ও প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনের জন্য দরকারি নানা ধরনের মেশিন ও তথ্য নিয়ে হাজির হয়েছে দেশি বিদেশি 250 প্রতিষ্ঠান। বুধবার মেলা উদ্বোধনের পর থেকে বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে ভিড় করছেন উদ্যোক্তারা। ভোক্তা চাহিদা মেটাতে প্রতিদিনই প্রক্রিয়াজাত খাদ্যের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন পণ্য। আর এসব পণ্য তৈরির জন্য দরকারি উপযুক্ত মেশিন ও কাঁচামালের তথ্য বিনিময়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর, যেখানে চীন, জাপান, ভারত, জার্মানি সহ বিভিন্ন দেশের উন্নত মানের যন্ত্রপাতির সঙ্গে রয়েছে মানসম্পন্ন বাংলাদেশি পণ্য। বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানালেন, কৃষিজাত পণ্য তৈরি ও বাজারজাত করার জন্য উপযুক্ত স্থান বাংলাদেশ। এনি কাইন্ড অফ কমোডিটিস যেটা আপনার শেষে প্যাকিং করা দরকার হয়, সে ধরনের মেশিন আমরা দিয়ে থাকি। আমাদের যে প্যাকেজিং যে মেশিনগুলি বর্তমানে আছে তাইওয়ানের সাথে তুলনা করতে পারেন। মেশিনের পারফরমেন্স হচ্ছে আমরা 0.5% ওয়েস্টেজ। আমরা খাবার তৈরির প্রায় সব ধরনের উপকরণ প্রস্তুত করি। আমাদের কোম্পানি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ব্যবসা করছে। বাংলাদেশের উঠতি বাজারেও আমরা পণ্য সরবরাহের চেষ্টা করছি। সত্যি এটা অনেক বড় বাজার। ভালভ আছে যেগুলো পাওয়ার প্ল্যান্টে নিয়ে থাকে, গার্মেন্টসে নিয়ে থাকে আমাদের কিছু এমএসআর আইটেম, এসএসআর আইটেম, অ্যাজ ওয়েল অ্যাজ বনেটি ভালভ, এব্রো ভালভ। প্রত্যেকটা আইটেমের সাথেই কিছু না কিছু অফার আছেই। 4 দিনের এই মেলায় নিজেদের ব্যবসা প্রসারে কৃষি, ইন্ডাস্ট্রিয়াল, ফুড, ফার্মাসিউটিক্যালস কারখানায় ব্যবহার উপযোগী মেশিন সম্পর্কে খুঁটিনাটি জেনে নিচ্ছেন উদ্যোক্তারা, যেখানে তারা গুরুত্ব দিচ্ছেন দেশীয় পণ্যকে। ম্যানুফ্যাকচার যে জিনিসগুলো রয়েছে এগুলো আমাদের দেশের জন্য বা আমাদের জন্য সবচেয়ে সহায়ক হবে আমি মনে করছি। এটা ফুড প্রোডাক্টসের আমাদের বেশ কিছু আইটেম আমাদের করা প্ল্যান আছে। এইটার প্যাকেজিং এর জন্য আমাদের এই মেশিনগুলো দেখার জন্য আমরা বেসিক্যালি আসছি। কিছু কিছু লোকাল কোম্পানি যারা ভালো প্রোডাক্ট দেখাচ্ছে, আমি যদি দেশে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাই, প্যাকেজিং মেশিন পাই, তো কেন আমি বাইরের প্রোডাক্ট ইউজ করব? মেলা চলবে প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত। শেষ হবে 26 মার্চ শনিবার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের বিরল উপজেলায় পূর্ণভবা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পাল্টে দিয়েছে এলাকার হাজার হাজার কৃষকের আর্থসামাজিক অবস্থা। মরা পূর্ণভবা নদী ফিরে পেয়েছে যৌবন। ড্যাম চালুর পর সেচের আওতায় এসেছে শত শত হেক্টর জমি। সৃষ্টি হয়েছে মাছ চাষের অভয়ারণ্য। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরল উপজেলার 2 নং ফরক্কাবাদ ইউনিয়নের ধন্যসাহার ঘাটে পূর্ণভবা নদীর উপর প্রায় 10 কোটি টাকা ব্যয়ে 80 মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম নির্মাণ শেষ হয় 2015 সালে। বিরল ও কাহারল উপজেলার 4টি ইউনিয়নের হাজার হাজার মানুষ সেচ সুবিধা ছাড়াও পাচ্ছে খাবার পানি। আগে প্রতি একরে সেচ খরচ পড়তো 2600 টাকা, এখন ব্যয় হচ্ছে মাত্র 1200 টাকা। এছাড়া সৃষ্টি হয়েছে মাছ চাষের সুযোগ। স্বল্প ব্যয়ে এবং স্বল্প সময়ে সেচ সুবিধা পেয়ে খুশি কৃষকেরা। এই মৌসুমে আমরা পানি পাইতাম না সেরকম ভালোভাবে, তো এখন রাবার ড্যাম হয় অনেক উপকার হয়েছে। ভুট্টা আবাদ হচ্ছে, আমাদের মনে করছি আর সমস্যা হয় না। ইরি আবাদ আর খুব সুন্দর করতে আসি। এই রাবার ড্যাম হওয়াতে প্রায় 100 হেক্টর জমিতে প্রচুর পরিমাণ উৎপন্ন হবে। নদীর উপর ব্রিজ সহ রাবার ড্যাম হওয়ায় যাতায়াতের সুবিধা পেয়ে আনন্দিত শিক্ষার্থীরাও। রাবার ড্যাম হয়েছে সেজন্য আমাদের অনেক সুবিধা, কারণ আমরা তাড়াতাড়ি স্কুলে যাতায়াত করতে পারি। আমরা আগে নৌকায় যাতায়াত করতাম, এখন রাবার ড্যাম হয়ে আমরা এখন ব্রিজের উপর দিয়ে স্কুলে যাতায়াত করতে পারতেছি। আর পানির স্তর উপরে উঠে আসায় গর্ত করে এখন আর পানির পাম্প বসাতে হয় না। আগে টিউবওয়েলে পানি পাইতাম না, ওই গভীর নলকূপ থেকে পানি বয়ে নিয়ে যাইতাম মোটা টোটা থেকে আর কি, এখন সেটা আর করতে হচ্ছে না। চীনের এই প্রযুক্তি এই অঞ্চলে কৃষিক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন, জানালেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার এই শীর্ষ কর্মকর্তা। সর্বমোট 1000 হেক্টরে আমরা সেচ সুবিধা এই প্রকল্পের মাধ্যমে দিতে পারবো। 1100 খানা পরিবার যে অতিরিক্ত ধান বা ফসল ফলন করবে সেটার পরিমাণ প্রায় 2000 টনেরও বেশি। 2টি উপজেলার 4টি ইউনিয়নের 22টি গ্রামের 1000 হেক্টর জমিতে কৃষক স্বল্প খরচে সেচ সুবিধা পাচ্ছে। আর খাদ্যশস্য উৎপাদন হচ্ছে 2000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। পারিবারিক কলহের কারণে শ্বশুরবাড়ির দেয়া আগুনে পুড়ে ভোলা জেলার এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
সকালে ঢাকা মেডিকেলের বার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পেট্রোল দেয়ায় মেহেদী হাসান রনি শরীরের প্রায় 48 ভাগ পুড়ে যায়। রনির মামা জানান 2 মাস আগে রনি বিয়ে করলেও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। গত 20 মার্চ রনিকে শ্বশুরবাড়ির লোকজন ডেকে নিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। প্রথমে তাকে ভোলা জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এদিকে পেট্রোল দেওয়ার ঘটনায় মামলা করা হলেও আসামিকে পুলিশ আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। সকালে রনিকে দেখতে যান স্থানীয় সাংসদ বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। প্রথম বাসায় যখন গেছে প্রথমে মেয়ে ফ্যাক্টরি বোতল মারছে যে তোরে আগুন দিয়া জ্বালাই দিন, তুই এই ঘটনা ফাঁস করলি কেন? আমার ঠিক আছে রনিরে তার আগের দিন জোর করে ধরে নিছে, মানে মেয়ের ছাড়ার জন্য, মানে মেয়েকে যাতে ছাড়িয়ে জোর করে রনিতে সই নেওয়ার জন্য। হিন্দু সম্প্রদায়ের দোল উৎসব উপলক্ষে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। দোল উৎসব শুক্রবারের সাপ্তাহিক ছুটি এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ বন্দর দিয়ে 3 দিন ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 27শে মার্চ থেকে বন্দরের যাবতীয় কার্যক্রম শুরু হবে। তবে আজকের জন্য বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামা কার্যক্রম চালু আছে। উত্তরাঞ্চলের প্রধান নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি পয়েন্টে যমুনায় দেখা দিয়েছে ভয়াবহ নাব্য সংকট। এতে জাহাজগুলো ধারণ ক্ষমতার অর্ধেক মালামাল নিয়ে বাঘাবাড়ি নৌবন্দরে চলাচল করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানিগুলো। তবে নৌপরিবহন মন্ত্রণালয় বলছে দ্রুত ড্রেজিং করে এই সংকট দূর করা হবে। সিরাজগঞ্জ থেকে আরো জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু। দেশের উত্তরাঞ্চলে জ্বালানির তেল ও সারের চাহিদার 90 ভাগই বাঘাবাড়ি অয়েল ডিপো ও নৌবন্দর থেকে সরবরাহ করা হয়। এখান থেকে প্রতিদিন 27 লাখ লিটার জ্বালানির তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার সরবরাহ করা হয় উত্তরের বিভিন্ন জেলায়। স্বাভাবিকভাবে রাসায়নিক সার ও পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে 10 ফুট পানির গভীরতা প্রয়োজন। কিন্তু বাঘাবাড়ি থেকে দৌলদিয়া পর্যন্ত 45 কিলোমিটার নৌপথের 10টি পয়েন্টে পানির গভীরতা কমে 7 থেকে 8 ফুটে দাঁড়িয়েছে। শুরু হয়ে গেছে নৌ চ্যানেলও। এসব চ্যানেলে প্রায় আটকা পড়ছে বন্দরমুখী জাহাজগুলো। এসব জাহাজ থেকে পণ্যের অর্ধেক খালাস করে ছোট ছোট নৌকায় করে বাঘাবাড়ি বন্দরে আনা হচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি সময় লাগছে বেশি। জাহাজ চালকদের দাবি দ্রুত ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্য ফিরিয়ে আনা হোক। নদীপথে পানি কম, জাহাজ থেকে যায়, থেকে গেলে আমাদের বিভিন্ন সমস্যায় জাহাজে ডাকাতি হয়। সরকারিভাবে যদি ড্রেজিং করে দেয় আমাদেরকে, তাহলে নদীটা ক্লিয়ার হয়ে যেতে আমরা জাহাজ নিয়ে আসতে পারি। উত্তরবঙ্গকে বাঁচাতে চাইলে এই বাঘাবাড়ি পোর্টটাকে প্রথম শ্রেণী উন্নতি করতে হবে। বাঘাবাড়ি বন্দরকে সচল করতে দ্রুত ড্রেজিং প্রকল্প গ্রহণ করা হবে বলে জানালেন নৌ মন্ত্রণালয়ের এর শীর্ষ কর্মকর্তা। নাব্যতা সংকটের জন্য কিছুদিন আগে এখানে কিছু ড্রেজিং করা হয়েছে। তো বর্তমানে আমাদের মংলা ঘোষাখালী চ্যানেল, সেই চ্যানেলে আমাদের বেশি ড্রেজার ডিপ্লয় থাকায় আমাদের এখানে একটু ড্রেজিং এর সমস্যা হচ্ছে। আমরা আশা করছি যে সামনেই আমরা এখানে ড্রেজিং করতে পারবো। দেশের উত্তরাঞ্চলে 16 জেলার রাসায়নিক সার, জ্বালানি তেল ও কয়লা নৌপথে আসে এই বাঘাবাড়ি নৌবন্দরে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভবনের অভাবে 16 মাস ধরে টিনের ছাপড়া ও খোলা আকাশের নিচে ক্লাস করছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর আলমবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রখর রোদ আর বৃষ্টিতে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে স্কুলের কার্যক্রম। এ অবস্থায় দিন দিন শিক্ষার্থীর উপস্থিতি কমছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকেরা। নাসিরউদ্দিন লিটনের পাঠানো তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর আলমবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ 16 মাস ধরে বাঁশের খুঁটির উপর টিনের ছাপড়া বসিয়ে কোনো মতে চালিয়ে নেওয়া হচ্ছে স্কুলটির শিক্ষা কার্যক্রম। সংকট রয়েছে চেয়ার, টেবিল ও বেঞ্চেরও। বিদ্যালয়ের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর থেকে এভাবেই কখনো ছাপড়ার নিচে আবার কখনো খোলা আকাশের নিচে ক্লাস করছে কোমলমতি শিশুরা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা। এখানে বসার জায়গা নাই, তারপরে চেয়ার টেবিল নেই, তারপর অনেক গাতাগাতি করে আমরা বসি। আমাদের এই স্কুলে বর্ষা আসলে পানি পড়ে, বই খাতা ভিজে যায়। ভবন না থাকায় বাইরে ক্লাস হওয়ায় দিন দিন শিক্ষার্থীর উপস্থিতি কমছে বলে জানালেন বিদ্যালয়ের শিক্ষকরা।
স্কুলটা আমাদের চালাইতে খুবই কষ্ট হয় এবং আমরা খোলা রোদ্রের ভিতরে বা বর্ষার ভিতরে গাছের নিচে এইভাবে আমরা ক্লাস করতেছি। শিক্ষার মান উন্নয়নের জন্য, দেশের স্বার্থের জন্য একটা ভবন তৈরি করার জন্য জোর আবেদন জানাচ্ছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, নতুন ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এসএমসির সাথে যোগাযোগ করেছি এবং তাতে তাদের কোনো বিঘ্ন না ঘটে এ ব্যাপারে আমরা সার্বক্ষণিক দৃষ্টি রাখতেছি। আশা করি যে আপনার যে অনতিবিলম্বে আমরা একটা সমাধান দিতে পারবো। 1986 সালে প্রতিষ্ঠিত গঙ্গাপুর আলমবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 161। সময় সংবাদ, ভোলা। দেশের বাইরের খবর। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এ কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আরো জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশি অধ্যুষিত এলাকার একেবারে কাছাকাছি মেলবেক স্টেশনে, যেখানে বোমা হামলায় নিহত হয়েছে 20 জন, প্রায় আহত হয়েছে শতাধিক। এই ঘটনায় কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে বেলজিয়াম হতে বাংলাদেশ দূতাবাস। ঘটনার যে সময় ঘটে অনেক বাংলাদেশি তখন বিমানবন্দরে ছিলেন বলে জানা গেছে। তবে এ পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হননি বলেই আমরা জানতে পেরেছি। তবে পুরো ঘটনায় পুরো বাংলাদেশি কমিউনিটি এখন রয়েছে ব্যাপক আতঙ্কে, উৎকণ্ঠায় তাদের প্রতিদিনের সময় কাটছে। সামনের দিনগুলোতে হয়তো আমাদের কঠিন সময় পার করতে হবে। যেমন যাদের বিভিন্ন কাগজপত্রের সমস্যা, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হবে বিনা কারণে। কারণ এখন প্রতি জায়গায় জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। আমরা অবাধ বিচরণ অনেকটা সংকুচিত হয়ে আসতেছে। সেই জন্য ভবিষ্যৎ দিন নিয়ে আমরা শঙ্কিত। আমরা আতঙ্কিত, কারণ এই কাজ তো মুসলমানও করতে পারে না, বাঙালি জাতি করতে পারে না, কোন যে মুসলমান সে এই কাজ করতে পারে না। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলজিয়ামের রাজা রানী এবং আহতদের দেখতে হাসপাতালে গেছেন। ব্রাসেলসের মেলবেক স্টেশনের সামনে থেকে শোয়েব কবির, সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির হয়ে বেশ কয়েকজন সেলিব্রিটি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রূপালী পর্দা কাঁপানো এই অভিনেতা অভিনেত্রী এবার রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। বুধবার ছিল ভারতে হোলি উৎসব। সরকারি ছুটির দিন হওয়ায় রঙিন দুনিয়ার এই মানুষগুলো প্রচারণায় রঙের উৎসবকে ভালোই কাজে লাগাতে পেরেছেন। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। না, এটা কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়। টালিগঞ্জের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সোহম খোলা গাড়িতে চড়ে প্রচারণা চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে মমতার দল তৃণমূলের প্রতীকে লড়ছেন এবার তিনি। শুধু সোহম নন, এবার তৃণমূলের হয়ে লড়ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া। হাওড়া থেকে প্রার্থী তিনি। বুধবার রঙের উৎসবে সামিল হয়ে ভোটারদের কাছে ভোট চাইলেন এই নব্য সেলিব্রিটি রাজনীতিক। প্রচারে নেমে মানুষের প্রচন্ড ভালোভাবে সাড়া পেয়েছি। যেখানেই যাচ্ছি সবাই খুব ভালোভাবে আমাকে নিচ্ছে। বিজেপির পক্ষে এবার লড়ছেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলি এবং অভিনেতা জয় ব্যানার্জি। হাওড়া ও বীরভূম থেকে লড়ছেন এই দুজন। রঙের রাজনীতি আজকাল হয়, আমি ওসবে বিশ্বাস করি না। আমি সব রকম রং মনে নিয়ে আমি আজকে বসন্ত উৎসব করেছি। হোলি উৎসবে রাজনীতিকরাও বসেছিলেন না। তারা ওই দিন ভোটের প্রচারে ব্যস্ত সময় কাটান। আমি নিশ্চিত ডোমজুড়ের মানুষ বিগত দিনেও যেভাবে তাদের আশীর্বাদ দোয়া সবকিছু আমার উপরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, এবারেও আরো বিপুলভাবে দেবেন। হোলি উৎসবের মাত্র কয়েক ঘন্টা আগে ভারতের narodnews.com দ্বিতীয় দফায় স্টিং অপারেশনের ভিডিও ফাঁস করে শাসক তৃণমূল কংগ্রেসকে মারাত্মক বেকায়দায় ফেলেছে। স্টিং অপারেশন নিয়ে কলকাতা হাইকোর্টে করা দুটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানিতে ঘুষ না অনুদান এই নিয়ে তীব্র বিতর্ক হয়। গত সপ্তাহে ফাঁস হওয়া প্রথম ভিডিওতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ কয়েকজন নেতা ঘুষ নিচ্ছেন। সময় সংবাদ, কলকাতা। খেলার খবরে নারী টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বি গ্রুপের ম্যাচে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের জন্য এই ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা হলেও শেষটা জয় দিয়ে করতে চায় জাহানারা সালমারা। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম ম্যাচে ভারতের কাছে হার, এরপর ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান করেও হার মেনে নিতে হয় বাংলাদেশের নারী দলকে। এরপর ওয়েস্ট ইন্ডিজের নারীদের বিপক্ষে হারের তিক্ততা পায় লাল সবুজের প্রতিনিধিরা। তাই গ্রুপ বিতে 3 ম্যাচের 3টিতেই হেরে সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের।
তবে বাংলাদেশের জন্য ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা হলেও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় তুলে নিয়ে শেষটা ভালো করতে চাইবে শুকতারা লতারা। দুই ম্যাচের একটিতে জয় আর একটিতে হেরে গ্রুপ বির পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করা পাকিস্তানের জন্য এটি বাঁচা মরার লড়াই, কারণ সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে পাক নারীদের। 2018 রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হোম ম্যাচে জর্ডানের বিপক্ষে 4-0 গোলে বিধ্বস্ত হলেও এই ম্যাচে ভালো করতে চায় গঞ্জালো মোরেনোর শিষ্যরা। জর্ডানের রাজধানী আম্মানের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। আন্তর্জাতিক ম্যাচে একের পর এক ব্যর্থতা, দেশের ফুটবল অঙ্গনে চলমান অস্থিরতা, সব মিলিয়ে দারুণ দুঃসময় পার করছে দেশের ফুটবল। 2018 রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতেও ধারাবাহিক ব্যর্থতার বৃত্তে বন্দী লাল সবুজের দল। ম্যাচের আগের দিন 1 ঘন্টার মতো অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলার ফুটবলাররা। এবার জর্ডানের মাটিতে স্বাগতিকদের মোকাবেলা করবে রেজা জামাল ভুইয়ারা, যাদের বিপক্ষে হোম ম্যাচে 1 হালি গোল হজমের লজ্জা পেয়েছিল বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে একরকম বিধ্বস্ত হয়েছে মরেনোর শিষ্যরা। তারপরও এবারের লক্ষ্যটা অবশ্য সেই চিরচেনা ভালো খেলা উপহার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলো তাদের। আবুধাবি ইউএতে ম্যাচটা আমাদের অনেক খারাপ হয়েছে, তো আসলে ওই ইউএ টিমটা অনেক ভালো, জর্ডান টিমটা অনেক ভালো টিম। আমরা আমাদের শেষ ভালোটা করতে চাই, এখানে ভালো একটা কিছু করবো। সবাই দেওয়া করবেন আমাদের জন্য বেশি, আর আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করবো। জর্ডান অনেক শক্তিশালী দল, আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, ছেলেদের সেটাই বুঝিয়েছি। আশা করি তারা মাঠে নিজেদের সেরাটা দিলে ভালো ফলাফল সম্ভব। র্যাঙ্কিং এর বিচারেও জর্ডানের বিপক্ষে জয়ের প্রত্যাশা করাটা আসলেই বেমানান। মধ্যপ্রাচ্যের দেশটি যেখানে 82 নম্বরে, সেখানে বাংলাদেশের অবস্থান 177-এ। ভয়ের আরো কারণ আছে। প্রতিপক্ষের কোচের নামটি যে হ্যারি রেডন্যাপ, যিনি কিছুদিন আগেই ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল কুইন্স পার্ক রেঞ্জার্সের কোচ, এর আগে ছিলেন টটেনহামের। তার অধীনে জর্ডান বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়াকেও। তারপরও সতর্ক জর্ডান, কেননা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দেখা হচ্ছে ইউরোপের দুই জায়ান্ট ইতালি ও স্পেনের। প্রীতি ম্যাচ হলেও এরই মধ্যে ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। ইতালির ফ্রিউলি কমিউনিটি স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45টায়। ইউরোপের দুই জায়ান্ট ইতালি ও স্পেন, দুই জায়ান্টের লড়াই মানেই সমর্থকদের মাঝে টানটান উত্তেজনা। 10 জুন ফ্রান্সে বসছে ইউরোপের দেশগুলোর শ্রেষ্ঠত্বের আসর ইউরো। আসরের আগে নিজেদের প্রস্তুত করতেই ইতালিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে এ দুই জায়ান্ট। 2014 সালের বিশ্বকাপটা বড় দুঃসহ কেটেছে ইতালির। দুর্দিনের স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া আজুরিরা। ইউরো চ্যাম্পিয়নশিপই হতে পারে সেই চমৎকার মঞ্চ। আসরে বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করেছে ইতালি, কোন রকম বাধা ছাড়াই পেয়েছে মূল পর্বের টিকিট। এবার প্রীতি ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কন্তের শিষ্যরা। তবে স্পেনের বিপক্ষে ম্যাচের আগে কন্তের চিন্তার নাম ফুটবলারদের ইনজুরি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কন্তে পাবেন না দুই অভিজ্ঞ সেনানী পিরলো ও রসিকে। অভিজ্ঞদের শূন্যতা পূরণের সামনে থেকে নেতৃত্ব দিবেন ফরওয়ার্ড গ্রাজিয়ানো পেলে। এছাড়াও এই ম্যাচে খেলতে পারবেন না জর্জিও চিয়েল্লিনি ও মার্কো ভেরাত্তি। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন মারিও বালোতেল্লি। আর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হতে পারে জরিংহো ও ফেডরিকোর। ইতালির মতোই দুর্দান্ত ফর্মে আছে স্পেন। 2015 সালের মার্চে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ হারের লজ্জা পেয়েছিল লা রোজারা। এরপর থেকে টানা 7 ম্যাচ ধরে জয়ের ধারায় আছে দেল বস্কের দল। 2008 ও 12 সালের চ্যাম্পিয়নদের লক্ষ্য প্রীতি ম্যাচে ইতালিকে হারিয়ে জয়যাত্রা ধরে রাখা। তবে ম্যাচটা ইতালিতে হওয়ায় সমর্থকদের সমর্থন পাবে না তারা। স্পেন দলের হয়ে এই ম্যাচে খেলতে পারবেন না দিয়েগো কস্তা, ইনিয়েস্তা ও সার্জিও বুস্কেটস। অভিষেক হতে পারে আদুরিজ ও সার্জিও রবার্তোর। ফিফা র্যাঙ্কিং ও অতীত পরিসংখ্যানে অবশ্য ইতালির চেয়ে এগিয়ে আছে স্পেন। শেষ 5 ম্যাচের মধ্যে 2টিতে জিতেছে স্পেন, 2টি ম্যাচ হয়েছে ড্র, 1টি ম্যাচ জিতেছে ইতালি। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বন্ধ হচ্ছে না ব্যাংক জালিয়াতির ঘটনা। নজরদারি বাড়ানোর পাশাপাশি লোকবল নিয়োগে সংস্কার জরুরি, অভিমত সাবেক ব্যাংকারদের। 15 বিশিষ্ট ব্যক্তি ও নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরই সম্মানিত করবে সরকার।
ভোগান্তি এড়িয়ে যথাসময়ে শেষ করতে মধ্যরাতেও চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। চলতি মাসের শেষ সপ্তাহেই উদ্বোধন হবে একাংশ। যাত্রীদের টিকিট ঠিকমতো চেক না করায় প্রতি মাসে রেলের লোকসান প্রায় 200 কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। এবং ব্রাসেলসের সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। বিস্ফোরণে আহত 61 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.টিভি। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।